হ্যালো স্টুডেন্টস, আরও একবার ফিজিক্সের একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড একটা সেশন ডিসকাস করব, যেটা হচ্ছে কেপলারস লজ অফ প্ল্যানেটারি মোশন। দেখো, কেপলারস লজ এটা আজকে আমরা ডিসকাস করব। বিভিন্ন পরীক্ষা, যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, যারা CGL এর প্রিপারেশন নিচ্ছ বা রেলের প্রিপারেশন নিচ্ছ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা ডিসকাস করতে চলেছি আজকে, যেটা হচ্ছে কেপলারস লজ অফ প্ল্যানেটারি মোশন। প্রথমেই বলবো কেপলারের সূত্রাবলী। আমরা প্ল্যানেটারি সিস্টেমে, অর্থাৎ আমাদের যে সোলার সিস্টেম, সেখানে সূর্যের চারিদিকে বিভিন্ন যে প্ল্যানেটসগুলো মুভ করছে, অথবা প্ল্যানেটসগুলোর চারিদিকে যে বিভিন্ন স্যাটেলাইটসগুলো মুভ করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কেপলারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা এখন কেপলারের 3টে লজ ডিসকাস করব। আরও একবার বলে নিচ্ছি, সূর্যের চারিদিকে বিভিন্ন প্ল্যানেটসগুলোর মোশন, অথবা প্ল্যানেটসগুলোর চারিদিকে বিভিন্ন স্যাটেলাইটসগুলোর মোশন, দুক্ষেত্রেই আমরা কিন্তু কেপলারের সূত্রাবলী অ্যাপ্লাই করতে পারি। কেপলারের টোটাল 3টে ল আমরা এখন ডিসকাস করতে চলেছি। চলো শুরু করা যাক। দেখা যাক আজকের প্রথম সূত্র কি আছে। কেপলারের ফার্স্ট ল, প্ল্যানেটস মুভ ইন ইলেকট্রিক্যাল অরবিটস উইথ দ্য সান অ্যাট ওয়ান ফোকাস। বিভিন্ন যে প্ল্যানেটসগুলো রয়েছে তারা সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। ভেরি সিম্পল, সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে বিভিন্ন প্ল্যানেটসগুলো মুভ করছে, এবং সেই উপবৃত্তের একটা ফোকাসে বা নাভিতে সূর্য আছে। তাহলে কি বললাম, প্ল্যানেটসগুলো সূর্যের চারিদিকে ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করে, উপবৃত্তাকার কক্ষপথে মুভ করে, এবং সেই উপবৃত্তের দুটো ফোকাস থাকে, প্লুরালে বলি ফোসি, FOCI। তো তার যে কোনো একটাতে সূর্য আছে, বিকজ সূর্য তো আমাদের একটা, তাহলে একটা ফোকাসে সূর্যকে রেখে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে প্ল্যানেটসগুলো মুভ করছে। পড়ে নাও একবার, প্ল্যানেটস মুভ, ছবিটাও দেখে নাও, প্ল্যানেটস মুভ ইন ইলেকট্রিক্যাল অরবিটস উইথ দ্য সান অ্যাট ওয়ান ফোকাস। দেখো এখানে সূর্যের পজিশন তোমরা দেখতে পাচ্ছ, সূর্যের পজিশন দেখো, ফোকাস পজিশন, ওটাকে ফোকাস পজিশন বলা হয়। এদিকেও তুমি সূর্যকে আঁকতে পারো, অথবা ওদিকের ফোকাসেও আঁকতে পারো। বেসিক্যালি একটা ইলিপসে দুটো ফোকাস হয়, এরকম জায়গায় একটা ফোকাস থাকে, আবার এরকম জায়গায় একটা ফোকাস থাকে, ঠিক আছে? যে কোনো একটা ফোকাসে তুমি সূর্যকে আঁকো, তার চারিদিকে প্ল্যানেটসগুলোর মুভমেন্টটা দেখাও। তাহলে সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে রেখে প্ল্যানেটসগুলো ইলেকট্রিক্যাল অরবিটে মুভ করছে। এটা হয়ে গেল প্রথম সূত্র। ভেরি সিম্পল। তাহলে প্রথম সূত্রে আমরা কি জানলাম, সূর্যের অবস্থান কোথায়, ইলিপ্টিক্যাল অরবিটের ফোকাসে হচ্ছে সূর্যের অবস্থান, এটা জানলাম। আর প্ল্যানেটসগুলো যে অরবিটে মুভ করছে, সেই অরবিটের নেচারটা কি, উপবৃত্তাকার, ইলেকট্রিক্যাল। তাহলে এখান থেকে ইলেকট্রিক্যাল অরবিটস এটা মনে রাখবো, সূর্যের অবস্থানটা মনে রাখবো। এই দুটো থেকে কিন্তু এক্সামে কোয়েশ্চেন দিতে পারে। তাহলে সূর্যকে ফোকাসে রেখে ইলিপ্টিক্যাল অরবিটে প্ল্যানেটসগুলো মুভ করছে, হলো কেপলারের প্রথম সূত্র। তার একটা নাম আছে, সেটা হচ্ছে, দেখো কি লিখছি, আমি লিখে নিয়ে সরে যাচ্ছি, ল অফ অরবিটস। কেপলারের প্রথম সূত্রকে বলা হয় ল অফ অরবিটস। কেপলারের প্রথম সূত্রকে বলা হয় ল অফ অরবিটস। হয়ে গেল প্রথম সূত্র খতম। আচ্ছা দেখো, একটা ছোট্ট জিনিস, প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্রে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস শেয়ার করে নিই। সেটা হচ্ছে, সূর্যের অবস্থান তো আমরা বলেছিলাম ফোকাসে, সূর্যের অবস্থান ফোকাসে, মানে এদিকে বা ওদিকে যে কোনো একটা রাইট ফোকাস, লেফট ফোকাস, যে কোনো একটা ফোকাসে বসাও। তার মানে কোনো একটা পার্টিকুলার প্ল্যানেট, ধরো আমাদের পৃথিবী, ব্লু প্ল্যানেট, তো সেই পৃথিবী কখনো সূর্যের ক্লোজেস্ট, কখনো বা সূর্য থেকে ফারদেস্ট। তাহলে যদি আমি এইখানে সূর্যের অবস্থানটা দেখাই, এটা যদি সান ধরে নিই, তাহলে আর্থ ধরো কখনো এরকম পজিশনে আছে, এটাকে আমরা বলবো ক্লোজেস্ট পজিশন। আবার কখনো ঘুরতে ঘুরতে আর্থ এরকম পজিশনে আসবে, এটা হচ্ছে ফারদেস্ট পজিশন। তাহলে একবার ফারদেস্ট পজিশনে থাকবে, একবার ক্লোজেস্ট পজিশনে থাকবে। একটু মনে রেখো, এই ক্লোজেস্ট পজিশনটাকে আমরা বলি পেরিহিলিয়ান, আর ফারদেস্ট পজিশনটাকে আমরা বলবো অ্যাপহেলিয়ান। তাহলে কি বললাম, একটা হচ্ছে পেরিহিলিয়ান, একটা হচ্ছে অ্যাপহেলিয়ান, পেরিগি অ্যাপোগি, পেরিহিলিয়ান অ্যাপহেলিয়ান। তাহলে কাছের অবস্থানটাকে মনে রেখো পেরিহিলিয়ান, আর দূরের অবস্থানটাকে মনে রেখো অ্যাপহেলিয়ান। তাহলে কখনো কোনো একটা প্ল্যানেট সূর্যের ক্লোজেস্ট, কখনো বা সেই প্ল্যানেটটা সূর্য থেকে ফারদেস্ট। ক্লোজেস্ট হলে বলবো পেরি, আর দূরে গেলে বলবো অ্যাপ। তাহলে পেরিহিলিয়ান অ্যাপহেলিয়ান হয়ে গেল। কেপলারের প্রথম সূত্র খতম। চলে যাও কেপলারের সেকেন্ড ল। কেপলারের সেকেন্ড লতে সূর্যের চারিদিকে এই যে প্ল্যানেটস মুভ করছে, আমি তো অলরেডি একবার বলে নিয়েছি ফার্স্ট লতে। সেকেন্ড লতে কী হচ্ছে দেখো, ধরো সূর্যের চারিদিকে যে প্ল্যানেটটা মুভ করছে, তো সূর্য আর প্ল্যানেটটার একটা কানেক্টিং লাইন ইম্যাজিন করো। সূর্য এবং প্ল্যানেটটার মধ্যে একটা সংযোজক রেখাংশ, একটা কানেক্টিং লাইন সেগমেন্ট তুমি ইম্যাজিন করো। এবার যত প্ল্যানেটটা মুভ করছে, সেই লাইন সেগমেন্টটাও শিফট হচ্ছে। সূর্য এবং প্ল্যানেটটার যে লাইন সেগমেন্ট, কানেক্টিং লাইন সেগমেন্ট, প্ল্যানেটটা মুভ হওয়াতে সেই লাইন সেগমেন্টটাও কিন্তু মুভ হচ্ছে। এবার বলছে, সেই যে লাইন সেগমেন্টটা, সেটা নাকি সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ কোনো একটা প্ল্যানেট যখন সূর্যের চারিদিকে মুভ করে, প্ল্যানেট আর সানের মধ্যে যে কানেক্টিং লাইন সেগমেন্টটা আছে, দ্যাট উইল কভার ইকুয়াল এরিয়াজ in equal interval of time, that will cover equal areas in equal interval of time. এটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল।
দেখো এখানে ধরো ছবিতে আমরা এখানে ব্লু কালারের দুটো এরিয়া দেখিয়েছি। এটা হচ্ছে ধরো আমি যদি একবার ছবি এঁকে দেখাই, সাপোজ ব্যাপারটা এইরকম, ধরো এই হচ্ছে আমার অরবিটটা, ইলিপ্টিক্যাল অরবিট, ধরো এইটা হচ্ছে সান, ধরো এইটা হচ্ছে আর্থের পজিশন, তাহলে সান আর্থের মধ্যে কানেক্টিং লাইন মনে করো প্রথমে আছে এইটা, এবার আর্থ মুভ করছে, আর্থ মুভ করে এখান থেকে এইখানে এসছে, তাতে কানেক্টিং লাইনটা শিফট হয়েছে, এই শিফট হয়ে একটা নতুন এরিয়া তৈরি করেছে, সাপোজ একটা এরিয়া A1 তৈরি করেছে, A1, তাহলে ভালো কথা, মানে পৃথিবী মুভ করছে ইলিপ্টিক্যাল অরবিট বরাবর, তো কানেক্টিং লাইনটা ধরে নাও একটা A1 এরিয়া তৈরি করেছে, এবং ধরে নাও পৃথিবীর এখান থেকে এখানে যেতে সময় লাগছে 1 ডে। সাপোজ পৃথিবীর এখান থেকে এখানে যেতে সময় লাগছে 1 ডে, ঠিক আছে। আবার পৃথিবী ঘুরতে এদিকে একটা পজিশনে এসছে, আবার এদিকে একটা পজিশনে ওই একটু শিফট হয়ে আবার একটা নতুন এরিয়া দিয়েছে, সাপোজ A2, সেটাও মনে করো 1 ডে, একদিন সময় লেগেছে সাপোজ। তাহলে কি বললাম যে সূর্য পৃথিবীর যে কানেক্টিং লাইন, সেটা পৃথিবী যত ঘুরছে লাইনটা তত শিফট হচ্ছে, আর লাইনটার দুটো করে অবস্থান নিয়ে আমি একটা করে এরিয়া বানালাম। তাহলে এই যে দুটো এরিয়া পেলাম, একটা A1 একটা A2, ধরে নাও A1 এরিয়াটা কভার করতে লাইনটা 1 ডে বা পৃথিবী একদিন সময় নিয়েছে, আবার ওদিকের A2 এরিয়া কভার করতে পৃথিবী সেম একদিন সময় নিয়েছে। তাহলে কেপলার বলছেন যে এই এরিয়া দুটো A1 আর A2, এই দুটো এরিয়া সেম হবে, যেহেতু টাইম ইন্টারভালটা সেম দেওয়া আছে, 1 ডে। লটা একবার পড়ে নাও, আমি সরে যাচ্ছি। আ লাইন ড্রন ফ্রম প্ল্যানেট টু সান সুইপস আউট ইকুয়াল এরিয়াজ ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। তার মানে কানেক্টিং লাইনটা ইকুয়াল এরিয়া কভার করবে, মানে এই এরিয়াটা A1 আর এই এরিয়াটা A2, একটা পেরিহিলিয়ানের এরিয়া, একটা হচ্ছে অ্যাপহিলিয়ানের এরিয়া। যেহেতু সূর্য এখানে এই পজিশনটায় আছে, মানে এদিকের লেফট ফোকাসটা সূর্য দেখিয়েছি, তাহলে এটাই নিশ্চয়ই পেরিহিলিয়ান হবে। পেরি মানে কাছের অবস্থানটা, যে কোনো একদিকে সূর্যকে দেখানো যেতে পারে, পেরি মানে সবসময় কাছের অবস্থানটা হবে। এনিওয়ে, তাহলে এই যে দুটো এরিয়া A1 A2, এরিয়া দুটো সেম হবে, শর্ত হচ্ছে এই টাইম ইন্টারভালটা যেন সেম হয়। তাহলে এদিকের টাইম ইন্টারভাল যদি T নাও, এদিকেরও টাইম ইন্টারভাল T নিতে হবে সেম। আমি যেমন 1 ডে নিয়েছি, আমি চাইলে 2 ডেজ নিতে পারতাম, 3 ডেজ নিতে পারতাম, মানে দুদিকে সমান সময়ে তোমাকে দেখাতে হবে, তবেই এরিয়া দুটো সেম হবে। দ্যাট ইজ কেপলারের সেকেন্ড ল। তাহলে কেপলারের সেকেন্ড লতে আমরা শিখলাম যে সূর্য এবং যে কোনো একটি প্ল্যানেটের যে কানেক্টিং লাইন, দ্যাট উইল সুইপ আউট, সেটা কভার করবে ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। A1 আর A2 সেম, যদি টাইম ইন্টারভালটা সেম হয়। হয়ে গেল। কেপলারের সেকেন্ড ল থেকে আমরা একটা কনজারভেশন প্রিন্সিপাল পাই, মনে রাখবে, এটা খুব আসে এক্সামে, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। মনে রাখবে কেপলারের সেকেন্ড ল থেকে আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পাই, ঠিক আছে। কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি আমরা কেপলারের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করতে পারি। আমি আবারও বলছি, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি কেপলারের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রমাণ করতে পারি। মনে রেখো, যদি রৈখিক ভরবেগের সংরক্ষণ বলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তখন হবে নিউটনের সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল বোথ। আর যদি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে, তখন আনসারটা হবে কেপলারের সেকেন্ড ল। তাহলে কি শিখলাম, যে সূর্য পৃথিবীর যে কানেক্টিং লাইন, দ্যাট উইল কভার ইকুয়াল এরিয়াজ ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। কেপলারের সেকেন্ড লকে ইন শর্ট আমরা বলতে পারি এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, এরিয়াল ভেলোসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেপলারের সেকেন্ড লকে ইন শর্ট বলতে পারি এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, অথবা এটাকে আমরা বলতে পারি ল অফ এরিয়াজ। হয়ে গেল। কেপলারের ফার্স্ট লকে শিখেছি ল অফ অরবিটস, কেপলারের সেকেন্ড লকে শিখলাম ল অফ এরিয়াজ। সূর্য পৃথিবীর যে কানেক্টিং লাইন, দ্যাট উইল কভার ইকুয়াল এরিয়াজ ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। দুদিকে যে ব্লু দুটো এরিয়া দেখতে পাচ্ছ বাচ্চারা, সেই এরিয়া কভার করতে লাইনটা তথা পৃথিবী যদি সময়ের ব্যবধান নেয়, অর্থাৎ দুদিকেই যদি 1 ডে বা 2 ডেজ অর্থাৎ সমান সময় যদি নেয়, তাহলে আমরা বলবো যে এরিয়া দুটো ইকুয়াল হবে। হয়ে গেল কেপলারের সেকেন্ড ল খতম। চলে যাও কেপলারের থার্ড লতে। কেপলারের থার্ড লতে আমরা এই যে ডিফারেন্ট লগুলো ডিসকাস করছি, জাস্ট স্টেটমেন্টগুলো তোমরা পড়বে এবং সেখান থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন থাকলে সেইগুলো ডিসকাস করতে হবে বা সেইগুলো পড়তে হবে। WBCS এ সেরকমই কোয়েশ্চেন থাকে। চলে যাচ্ছি থার্ড লতে। দ্য কিউব অফ দ্য মিন প্ল্যানেট সান ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য প্ল্যানেটস অরবিটাল পিরিয়ড। আচ্ছা চলো ছবি আঁকি। এই হচ্ছে আমার সেই ইলিপ্টিক্যাল অরবিট, এখানে সান, এখানে আর্থ, কখনো বা এখানে আর্থ। তাহলে আর্থ আর সানের যে ডিস্টেন্স, কখনো ক্লোজেস্ট কখনো ফারদেস্ট। চলো এই ক্লোজেস্ট ডিস্টেন্সটাকে, সাপোজ এই ক্লোজেস্ট ডিস্টেন্সটাকে যদি কালার চেঞ্জ করা যায়, ক্লোজেস্ট ডিস্টেন্সটাকে
আমি ধরলাম R1 সাপোজ, ক্লোজেস্ট ডিস্টেন্সটাকে সাপোজ আমি ধরছি R1, ঠিক আছে, নো প্রবলেম। ক্লোজেস্ট ডিস্টেন্সটাকে R1 নিলাম আর ফার্দেস্ট ডিস্টেন্সটাকে সাপোজ আমি R2 নিলাম, ঠিক আছে। চলো, R1 হচ্ছে ক্লোজেস্ট ডিস্টেন্স, R2 হচ্ছে ফার্দেস্ট ডিস্টেন্স, তাহলে সান আর্থের যে ডিস্টেন্স, ক্লোজেস্টটাকে R1 নিলাম আর ফার্দেস্টটাকে R2 নিলাম, ঠিক আছে। তাহলে এখানে লেখা আছে দ্য কিউব অফ দ্য মিন প্ল্যানেট সান ডিস্টেন্স। মিন ডিস্টেন্স মানে কি বলো তো? গড় দূরত্ব। তাহলে গড় দূরত্ব কী করে বার করা যায়? সেটা হচ্ছে R1 প্লাস R2 ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাচ্ছে তোমার A, এটা হচ্ছে গড় দূরত্ব, ঠিক আছে। R1 প্লাস R2 ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে তোমার গড় দূরত্ব, ঠিক আছে, ঠিক আছে। চলো, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কালারটা একটু চেঞ্জ করা, চলো কালার চেঞ্জ হয়ে গেছে বাচ্চারা, এনজয় করো। R1 প্লাস R2 বাই 2 হচ্ছে A, এটা হচ্ছে গড় দূরত্ব, কারণ কখনো ডিস্টেন্সটা ক্লোজেস্ট, কখনো ডিস্টেন্সটা ফার্দেস্ট, তাহলে ক্লোজেস্ট প্লাস ফার্দেস্ট তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করছি, সেটাই গড় দূরত্ব পেয়ে যাচ্ছি A। তাহলে সেই গড় দূরত্বের কিউব, কিউব অফ দ্য মিন প্ল্যানেট সান ডিস্টেন্স মানে A এর যে কিউব, সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য প্ল্যানেটস অরবাইটাল পিরিয়ড। স্কোয়ার অফ দ্য প্ল্যানেটস অরবাইটাল পিরিয়ড মানে হচ্ছে প্ল্যানেটটার অরবাইটাল পিরিয়ড মানে অ্যাকচুয়ালি অরবাইটাল পিরিয়ড অফ রিভলিউশন, মানে প্ল্যানেটটা যেখান থেকে জার্নি স্টার্ট করছে আবার সেখানে ফিরে আসার যে সময়, দ্যাট ইজ কল্ড টাইম পিরিয়ড অফ রিভলিউশন। তাহলে সেই টাইম পিরিয়ড অফ রিভলিউশনের স্কোয়ার, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু A কিউব। মনে রেখো, এইটা হচ্ছে আমার কেপলারের থার্ড ল, টি স্কোয়ার প্রপোর্শন A কিউব, যেখানে এটা আমি শিখিয়ে দিলাম সূর্য পৃথিবীর যে গড় দূরত্ব। কেন স্যার গড় দূরত্ব নিচ্ছেন? কারণ কখনো ডিস্টেন্সটা ক্লোজেস্ট, কখনো ডিস্টেন্সটা ফার্দেস্ট। তুমি পড়েছো ছোটোবেলায়, জিওগ্রাফিতেও পড়েছো, সায়েন্সেও পড়ছো যে সূর্য পৃথিবীর যে দূরত্ব সবসময় ফিক্স থাকে না, কখনো পৃথিবী সূর্যের খুব কাছে, কখনো বা পৃথিবী সূর্য থেকে খুব দূরে। তাহলে কাছের প্লাস দূরের যে ডিস্টেন্স যোগ করে 2 দিয়ে ভাগ করছি, আমি পেয়ে যাচ্ছি গড় দূরত্ব, অ্যাভারেজ ডিস্টেন্স। তাহলে সেই মিন ডিস্টেন্সের যে কিউব, সেটা হচ্ছে প্রদক্ষিণ কাল, যেটা টাইম পিরিয়ড অফ রিভলিউশন, তার স্কোয়ারের সাথে প্রপোর্শন, টি স্কোয়ার প্রপোর্শন A কিউব, টি স্কোয়ার প্রপোর্শন A কিউব। এটা একটা ম্যাথামেটিক্যাল প্রুফ আছে, বাট WBCS এর জন্য ম্যাথামেটিক্যাল প্রুফ লাগবে না, জাস্ট টি স্কোয়ার প্রপোর্শন A কিউব সেটা পড়ো তাহলেই হবে। তাহলে এটা হচ্ছে কেপলারের থার্ড ল। কেপলারের থার্ড লকে আমরা বলি ল অফ পিরিয়ডস, হলো। তাহলে কেপলারের 3টে ল কী কী নাম? 3টে ল বলে ফেলো আমার সাথে সাথে বলো। ফার্স্ট ল হচ্ছে ল অফ অরবিটস, সেকেন্ড ল হচ্ছে ল অফ এরিয়াজ, থার্ড ল হচ্ছে ল অফ পিরিয়ডস। হয়ে গেল 3টে ল খতম। তাহলে এই যে 3টে ল আমরা ডিসকাস করলাম, থার্ড যে লটা, থার্ড ল থেকে একটা ছোট্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়ে দিই, যেটা প্রিভিয়াস ইয়ারে অন্তত 2বার তো এসছেই WBCS এ। কী কোয়েশ্চেন বলছে? সূর্য পৃথিবীর যে গড় দূরত্ব, সেটা যদি সাডেনলি অর্ধেক হয়ে যায়, তাহলে 1 বছরের দৈর্ঘ্য কত হবে? এখন 1 বছর মানে হচ্ছে 365 ডেজ। তাহলে যদি সূর্য পৃথিবীর গড় দূরত্ব অর্ধেক হয়ে যায়, ধরে নাও পৃথিবী সূর্যের খুব কাছে চলে এসছে, এখন যে ডিস্টেন্স, যেটাকে আমরা বলি 15 crore কিলোমিটার, সেই ডিস্টেন্সটা অর্ধেক হয়ে গেছে সূর্য পৃথিবীর দূরত্ব। তাহলে বলতে হবে যে 1 বছর মানে কত দিন হবে? দেখো, তোমরা সবাই জানো যে প্ল্যানেট সূর্য থেকে যত দূরে আছে, তার কিন্তু রিভলিউশন কমপ্লিট করতে তত বেশি সময় লাগে। অল অফ ইউ নো দিস। তাহলে এক্ষেত্রে যদি কোয়েশ্চেনটা এরকম দেয় যে গড় দূরত্ব সাডেনলি অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ, এটা সাডেনলি A/2 হয়ে গেছে, তাহলে বলতে হবে পৃথিবীর জন্য টাইম পিরিয়ড অফ রিভলিউশনের ভ্যালু কত? জাস্ট মনে রাখবে, টিটা হয়ে যাবে T ডিভাইডেড বাই 2√2 হয়ে যাবে, টিটা হয়ে যাবে T ডিভাইডেড বাই 2√2, মানে গড় দূরত্ব সূর্য পৃথিবীর যদি অর্ধেক হয়, এটা যদি A/2 হয়, তাহলে টিটা হয়ে যাবে T ডিভাইডেড বাই 2√2। তাহলে টি এর ভ্যালু কত? 365, সবাই জানি 365 হচ্ছে টি এর ভ্যালু, তাকে 2√2 দিয়ে ডিভাইড করো, অ্যাপ্রক্সিমেটলি কত হবে? এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 129 ডেজ আসবে, 129 ডেজ আসবে। এটা একটু বাচ্চারা মনে রেখো, 129 ডেজ, 129 ডেজ একটু মনে রেখো বাচ্চারা একটু মনে রাখো 129 ডেজ, ঠিক আছে। তাহলে টি হচ্ছে T/2√2, 365/2√2, তাহলে মনে রাখবো ডিস্টেন্স যদি হাফ বলে, টাইম পিরিয়ডটাকে 2√2 দিয়ে ভাগ করবো, তাহলে 129 ডেজ হয়ে গেল। এরকম কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে। এরকম ভালো ভালো কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য রাইসমার্টকে ফলো করতে হবে। 3টে ল কেপলারের এতটাই ছিল। আমরা এরপরে আবার এরকম ছোটো ছোটো সেশন নিয়ে অবশ্যই আসবো। তোমরা প্রতি বৃহস্পতিবার আমাকে লাইভে ফলো করো। আজকের জন্য এতটাই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সেশন যদি ভালো লাগে অবশ্যই এনজয় করো। থ্যাংক ইউ এবং লাইক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।